সোনাপুর নামক কোনো একটি গ্রামে অনেক সুন্দর জাদুর একটি সোনার গাছ ছিল, যে গাছের ফলগুলোও ছিল সোনা হীরা মণিমুক্তার। এবং সেই গাছটি সেই গ্রামের প্রত্যেককে সাহায্য করত। কোনো মানুষ যদি নিজের সমস্যা নিয়ে তার কাছে আসতো, তখনই সেই গাছটি তাকে সাহায্য করত। জাদুর সোনার গাছ, সামনে আমার মেয়ের বিয়ে, আর ওর গহনা বানাতে হবে, এই জন্য আমাকে কিছু টাকা দাও, দয়া করে আমাকে সাহায্য করো। কেন নয়, হ্যাঁ অবশ্যই বুড়িমা, তুমি অবশ্যই আমার থেকে টাকা পাবে, তুমি চিন্তা করো না। যতদিন পর্যন্ত তোমাদের গ্রামে এই জাদুর সোনার গাছ আছে, ততদিন পর্যন্ত তোমাদের ধন সম্পদের কোনো অভাব হবে না। আমি এখনই আপনাকে অনেক সোনা দিচ্ছি, যার সাহায্যে আপনি আপনার মেয়ের বিয়ে অনেক বড়ভাবে দিতে পারবেন। এমনটা বলে সেই জাদুর সোনার গাছ বৃদ্ধা মহিলাকে অনেকগুলো সোনা দেয় এবং তারা খুশি হয়ে সেই সোনাগুলো নিয়ে সেখান থেকে চলে যায়। এমনভাবেই যে কেউ সেই জাদুর সোনার গাছকে নিজের সমস্যার কথা বললে জাদুর সোনার গাছ চুটকিতে সেটার সমাধান করে দিত। সোনাপুর নামক ওই গ্রামেই স্বপ্না নামের একটি এতিম মেয়ে বসবাস করত, যে সবসময় জাদুর সোনার গাছের আশেপাশে পরিষ্কার করত আর কখনো তার থেকে ধন সম্পদ চাইতো না। এমনই একদিন সে জাদুর সোনার গাছের আশেপাশে পরিষ্কার করছিল। তখন জাদুর সোনার গাছ তাকে বলে, স্বপ্না, তুমি কত ভালো, কোনো লোভ ছাড়াই তুমি আমার কত সেবা করো, সময় মতো পানি দাও, পরিষ্কার করো, আর এর পরিবর্তে আমার থেকে কখনো কিছু চাও না। সবসময় পরিশ্রম করে জীবন কাটাও। অন্যদিকে এই গ্রামবাসীরা কিছু হতে না হতেই আমার কাছে চলে আসে এই নেওয়ার জন্য, ওই নেওয়ার জন্য, আর ওরা আমার জন্য কখনোই কিছু করে না। জাদুর সোনার গাছ, আপনি যেভাবে আমাদের গ্রামবাসীদেরকে সাহায্য করেন, এটা দেখে আমার খুব ভালো লাগে। যদি কেউ আপনার সেবা না করে এতে কি হয়েছে, আমি তো আছি আপনার সেবা করার জন্য। এই পৃথিবীতে আমার কেউ নেই, আর আমি আমার সব কিছু আপনাকেই ভেবে রেখেছি। কাজ করে আসি, খাবার খাই, আর এরপর খুব তাড়াতাড়ি আপনার কাছে চলে আসি। আপনার কাছে বসে আপনার সেবা যত্ন করে আমার খুব ভালো লাগে। স্বপ্না, তুমি সবসময় আমার সঙ্গে এইভাবেই থেকো, তোমার সঙ্গে থাকতে আমারও খুব ভালো লাগে। এমনভাবেই সেই গাছ এবং স্বপ্না হাসি খুশিতে নিজেদের জীবন কাটাচ্ছিল। হঠাৎ করেই একবার গ্রামে অনেক বড় একজন জাদুকরনী আসে এবং সে গ্রামে আসার পর ভাবে, আমি শুনেছি এই গ্রামে নাকি জাদুর সোনার গাছ আছে, যেটার ফলও হয় হীরা মণিমুক্তার। যদি এই কথাটি সত্যিই হয়, তাহলে আমিও শক্তি অর্জন করে অনেক বেশি শক্তিশালী হয়ে যাব। যদি এই কথাটি মিথ্যা হয়, তাহলে আমার এখানে আসা পুরোপুরিভাবে ব্যর্থ হয়ে যাবে। আমাকে সত্যিটা জানতে হবে, এই কথা সত্যি নাকি মিথ্যা। এমনটা ভেবে সেই জাদুকরনী একবার জাদুর সোনার গাছের কাছে যায় এবং তাকে বলে, হে জাদুর সোনার গাছ, আমি শুনেছি যে তুমি সবসময় বিপদগ্রস্ত মানুষদেরকে সাহায্য করো। আমি অনেক দূর থেকে এসেছি, আমি একজন মুসাফির, কিন্তু আমার কাছে যা টাকা ছিল সব শেষ হয়ে গেছে। এখন আমার কাছে আর একটাও টাকা নেই, আমি বাড়িতে যাব কিভাবে? তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? তুমি তোমার জাদুর সোনার গাছ থেকে আমাকে কিছু টাকা দিতে পারবে? আপনি বিপদে পড়েছেন আর আমি আপনাকে সাহায্য করব না, এমনটা তো কখনো হতে পারে না। আমি আপনাকে এক্ষুনি টাকা দিচ্ছি, আর এই টাকাগুলোর সাহায্যে তুমি খুব সহজেই তোমার বাড়িতে চলে যেতে পারবে এবং হাসি খুশিতে জীবন কাটাতে পারবে। এমনটা বলে সেই জাদুর সোনার গাছ সেই দুষ্ট জাদুকরনীকে অনেক হীরা মণিমুক্তা এবং অনেকগুলো টাকা দিয়ে দেয়, যেগুলো দেখে সেই জাদুকরনী ভীষণ অবাক হয় এবং সে একটা মুচকি হেসে সেখান থেকে সেই ধন সম্পদগুলো নিয়ে চলে যায়। এবং রাত হবার পর সে দ্বিতীয়বার আবারও সেই জাদুর সোনার গাছের কাছে আসে এবং গাছকে বলে, বোকা জাদুর সোনার গাছ, তুই অনেক বড় ভুল করেছিস আমাকে নিজের জাদু দেখিয়ে। এখন আমি তোর সকল জাদু কেড়ে নেব আর অনেক বেশি শক্তিশালী হয়ে যাব, এতটাও শক্তিশালী যে আমার থেকে বেশি শক্তিশালী আর কেউ থাকবে না। আর এখন এই রাতের অন্ধকারে আমাকে কেউ আটকাতে পারবে না। আমি তোমাকে এত বড় সাহায্য করলাম আর তুমি আমাকে মারতে চাও? দয়া করে আমার এত বড় ক্ষতি করো না। যদি তুমি আমার শক্তি কেড়ে নাও, তাহলে আমি আর জীবিত থাকবো না। দয়া করে আমার সঙ্গে এমনটা করো না। দেখো, এই গ্রামবাসী আমার কারণে অনেক খুশি আছে, ওদের কোনো সমস্যা হলে আমি সেটার সমাধান করে দিই। দয়া করে এই গ্রামবাসীদের খুশিকে, ওদের মুখের হাসিকে কেড়ে নিও না। দয়া করো, তুমি দয়া করে আমার শক্তি কেড়ে নিও না। দেখো, আমি তোমার সামনে হাত জোড় করছি, আমার শক্তি কেড়ে নিও না, এইভাবে আমার ওপরে অন্যায় করো না।
এমনভাবেই সেই জাদুর সোনার গাছ সেই জাদুকরণীর সামনে অনেক হাত জোর করে, তার সামনে অনেক কান্না করে, কিন্তু নিষ্ঠুর লোভী জাদুকরণী তার একটা কথাও শোনে না এবং নিজের জাদুর শক্তির দ্বারা তার থেকে তার সকল জাদু শক্তি ছিনিয়ে নেয় এবং সে খুশি হয়ে হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। সকাল হবার পর যখন সকল গ্রামবাসীরা সেই জাদুর সোনার গাছকে দেখে তখন তারা ভীষণ অবাক হয়। তাদের পায়ের নিচের মাটি সরে যায়, কারণ সেই গাছটি পুরোপুরিভাবে কালো হয়ে গিয়েছিল, তার মধ্যে প্রাণ বলে কিছুই ছিল না। তারা নিজেদের মধ্যে বলাবলি করছিল, আরে আরে এই গাছটি তো মরে গেছে, এখন এই গাছটির আর কী কাজ, ও আর জীবিত নেই, ও এখন আমাদের আর ধন সম্পদও দেবে না, আর অথচ অনেকগুলো জায়গা ঘিরে রেখেছে, এই গাছটিকে রেখে আমাদের কী লাভ হচ্ছে এখানে? এই গাছটি আমাদেরকে কেটে দেওয়া উচিত আর এই জায়গায় অন্য একটি গাছ লাগিয়ে দেওয়া উচিত, কিছু না হোক ওই গাছ থেকে আমরা ফল তো পাবো। হ্যাঁ বোন, তুমি ঠিকই বলেছ, এখন এই গাছটি আমাদের আর কোনো কাজেই লাগবে না, যতক্ষণ পর্যন্ত এ ধন সম্পদ দিচ্ছিল ততক্ষণ পর্যন্ত আমাদের কাজের ছিল, আর এখনও অযথাই এতগুলো জায়গা ঘিরে রেখেছে। আমি বলি এই গাছটি কেটে দিয়ে এখানে একটা আমের গাছ লাগানো উচিত, ধন সম্পদ না পাই আম তো খেতে পাবো। এইভাবেই পুরো গ্রামবাসীরা নিজেদের মধ্যে কথা বলছিল, কিন্তু যখন কথাটি স্বপ্না জানতে পারে তখন সে বলে, তোমাদের মতো লোভী আর খারাপ লোক আমি আমার জীবনে কখনো দেখিনি। যতক্ষণ পর্যন্ত এই জাদুর সোনার গাছ জীবিত ছিল, যতক্ষণ পর্যন্ত তোমাদের সাহায্য করত, ততক্ষণ পর্যন্ত তো এটা কাজেই ছিল, কিন্তু যখন এটা মারা গেছে তখন এটা তোমাদের কাছে বোঝা হয়ে গেছে, এখন তুমি এটাকে এখান থেকে সরিয়ে দিতে চাও। তোমাদের তো খোঁজ করা উচিত যে এর এই অবস্থা কে করেছে, কে মেরেছে একে, আপনাদের ওনাকে ধরা উচিত। আমি কিছুতেই এই গাছটিকে কাটতে দিব না, এই গাছটি যেমনই থাকুক, যেই অবস্থাতেই থাকুক, এইখানেই থাকবে। আরে আরে দেখেছো এই মেয়েটি আমাদের সামনে দাঁড়িয়ে কেমনভাবে কথা বলছে, এর আগে পিছে তো কেউ নেই। তুই আমাদের আটকাবি এই গাছটি কাটার থেকে? আমিও দেখি তুই কিভাবে গাছটি কাটার থেকে আমাদেরকে আটকাস। যদি কেউ এক পা সামনে এগিয়েছো তাহলে আমি কিন্তু নিজের জীবন দিয়ে দিব, আর এর পুরো দায়ভার তোমাদের গ্রামবাসীদের ওপর গিয়ে পড়বে। এরপর পুলিশের হাত থেকে কে বাঁচাবে তোমাদের? আর এই কথাটি আমি সত্যি বলছি, এখন যদি কারো সাহস থাকে তাহলে গাছের দিকে এগিয়ে দেখাও। কেউ যদি জাদুর সোনার গাছের দিকে চোখ তুলেও দেখো তাহলে আমি কিন্তু আত্মহত্যা করব, আর পুরো দায়ভার তোমাদের ওপর গিয়ে পড়বে। এবার তোমরা ভেবেচিন্তে সিদ্ধান্ত নাও যে কি করবে। স্বপ্নার এমন কথা শুনে গ্রামবাসীরা ভয় পেয়ে যায় এবং তারা সেইখান থেকে চলে যায়, এবং স্বপ্না সেই গাছের নিচে বসে পড়ে এবং সে অনেক কান্না করে। সে বাড়িতে যায় না, খায় না, কোনো কাজ করে না, শুধু সেই গাছের নিচে বসে কান্না করতে থাকে। জাদুর সোনার গাছ, আমার তোমাকে খুব মনে পড়ছে, 2 দিন হয়ে গেল তোমার সাথে কোনো কথা বলিনি। তুমি চলে যাওয়াতে আমার অনেক কষ্ট হচ্ছে, জানি না কে তোমার সঙ্গে এত নিষ্ঠুরতা করেছে। যদিও আমার সামনে চলে আসে না তাহলে ওর জীবন নিয়ে নিব। যখন তুমি ছিলে তখন আমার বাবা মায়ের কথা খুব কম মনে পড়তো, এমনটা মনে হতো যেন তুমি আমার বাবা মা, কখনো একাকিত্ব বুঝতে পারিনি। কিন্তু আজকে আমি নিজেকে খুব একা মনে করছি। যদি আমি তোমার জন্য কিছু করতে পারতাম, যদি আমি তোমাকে দ্বিতীয়বার জীবিত করে তুলতে পারতাম তাহলে কত ভালো হতো, কিন্তু এসব কিভাবে হবে আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। আর এই স্বার্থপর গ্রামবাসীরা তোমাকে এখান থেকে সরাতে চায়, কিন্তু আমি জীবিত থাকা পর্যন্ত এটা কখনোই সম্ভব হবে না। আমার তোমাকে খুব মনে পড়ছে, কোথায় চলে গেলে তুমি? এমনভাবেই স্বপ্না সেই গাছের নিচে বসে অনেক কান্না করছিল, আর সেই গাছের শিকড়ে স্বপ্নার চোখের কিছু অশ্রু পড়ে। তখনই একটা শব্দ ভেসে আসে, স্বপ্না তুমি অনেক ভালো, তুমি আমার সঙ্গ ছাড়োনি, যেমনটা তুমি ওয়াদা করেছিলে তুমি আমার সঙ্গ কখনো ছাড়বে না, তুমি তোমার ওয়াদা রক্ষা করেছো। আমার ভিতরে এখনও কিছুটা জান বেঁচে আছে, কিন্তু আমি বেশিক্ষণ বাঁচব না। জাদুর সোনার গাছ, তুমি কথা বলতে পারছো? তোমার কথা শুনে আমার সত্যিই অনেক ভালো লাগছে। এখন দয়া করে আমাকে বলো যে আমি কিভাবে তোমাকে সাহায্য করতে পারি, কিভাবে তোমার ভেতরে আবারও প্রাণ ফিরে আসবে। স্বপ্না, এটা অনেক বিপজ্জনক কাজ, আমি তোমার জীবন বিপদের মুখে ফেলতে চাই না। আর এই কাজটি করতে হলে একটা কালো পাহাড়ে যেতে হবে, ওই কালো পাহাড়ের কালো গুহাতে রূপার জাদুর গাছ আছে, সেই গাছ থেকে 2টা জাদুর রূপার পাতা নিয়ে আসতে হবে এবং সেই রূপার পাতা আমার শেকড়ের পাশে লাগিয়ে দিতে হবে। এভাবেই আমি ঠিক হতে পারবো, নয়তো আমাকে ঠিক করার অন্য কোনো উপায় নেই। কিন্তু ওইখানে যাওয়া অতটাও সহজ নয়, ওই গুহাটি অনেক ভয়ঙ্কর, ওইখানে ভূত প্রেত আত্মা বসবাস করে।
তুমি চিন্তা করো না, আমার কিচ্ছু হবে না, আর না আমি তোমার কিছু হতে দেব। এমনটা বলে স্বপ্না আত্মবিশ্বাস ও সাহস নিয়ে সকল বিপদ পার করে সেই কালো গুহাতে পৌঁছে যায়। সেখানে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর আওয়াজ হচ্ছিল, আর একটা কালো ছায়া স্বপ্নার পিছুও করছিল। কিন্তু স্বপ্না হার মানে না, সব কিছু উপেক্ষা করে সে জাদুর রূপার গাছের কাছে পৌঁছে যায় এবং সেখানে গিয়ে জাদুর রূপার গাছকে বলে, জাদুর রূপার গাছ, জাদুর সোনার গাছের তোমার এখন খুব প্রয়োজন। দয়া করে তোমার গাছ থেকে আমাকে 2টা পাতা দিয়ে দাও। স্বপ্না এমনভাবে মায়াবী গলায় বলছিল যে জাদুর রূপার গাছ তাকে সাহায্য না করে থাকতেই পারে না, এবং সে নিজের রূপার গাছ থেকে স্বপ্নাকে 2টা পাতা দিয়ে দেয়। জাদুর রূপার গাছের রূপার পাতা পেয়ে স্বপ্না অনেক খুশি হয় এবং সে নিজের গ্রামে চলে আসে এবং সে সেই পাতা 2টি নিজের গ্রামে জাদুর সোনার গাছের নিচে লাগিয়ে দেয়। সঙ্গে সঙ্গে সেই সোনার গাছে আবারও প্রাণ ফিরে আসে এবং সে অনেক খুশি হয় আর স্বপ্নাকে বলে, সত্যি স্বপ্না, আমার তোমাকে ধন্যবাদ জানানোর কোনো ভাষা নেই। যদি আমার আপন কেউ থাকতো তাহলেও সে আমার জন্য এতটা করতো না যতটা তুমি আমার জন্য করেছো। তুমি কখনো ধন সম্পদের লোভ করনি, আমার থেকে কখনো কিছু চাওনি, অথচ আমার সেবা করেছো, আর এখন আমার জন্য এত কিছু করলে। আমার জন্য নিজের জীবন দেবে বলেছো। তুমি পুরো গ্রামবাসীদের সঙ্গে একাই লড়েছো। সত্যি তুমি অনেক ভালো। তোমার মতো খুব কম মানুষই হয়। জাদুর সোনার গাছ, এটা বলে তুমি আমাকে সত্যি অনেক ঋণী করে দিলে। আমি তো তোমাকে পর ভাবি না, আমি তোমাকে আপন ভাবি। আর হ্যাঁ, আজকের পর থেকে তুমি আর কখনো কাউকে সাহায্য করবে না। তুমি একটা সাধারণ গাছ হয়ে যাবে, আর সাধারণ যেমন ফল হয় গাছে তেমন ফল দিবে, নয়তো দ্বিতীয়বার তোমার শক্তির কেউ অপব্যবহার করে ফেলবে। এবার তো আমি তোমাকে বাঁচিয়ে নিলাম, কিন্তু জানি না দ্বিতীয়বার তোমাকে বাঁচাতে পারবো কিনা। আমাকে কথা দাও আর কখনো নিজের জাদুর শক্তি কারোর সামনে আনবে না। স্বপ্না, এটা তো তুমি ঠিকই বলেছো। যদি তুমি না থাকতে আর ওই জাদুর রূপার গাছ নিজের গাছ থেকে পাতা না দিত, তাহলে আমি কখনোই আবার আগের মতো হতে পারতাম না। ওই জাদুকর্ণীও মরতো না, আর ওর শক্তিও কখনো আমার কাছে ফিরে আসতো না। তোমার কারণে এখন থেকে আমি সাধারণ হয়ে যাব, আর আমার গাছ, আর আমি যাদেরকে এতদিন সাহায্য করে এসেছি তারা আমাকে সাহায্য করে, আর এখন থেকে তোমার কাজ করার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, আমাকে কথা দাও। এমনটা বলার পর সেই জাদুর সোনার গাছ একটা সাধারণ আমের গাছে পরিণত হয়ে যায়। স্বপ্নাও খুশি হয়ে সেই গাছ থেকে আম পাড়ে এবং সেগুলো বাজারে বিক্রি করে। সেটা থেকেই নিজের ভরণ পোষণ করে এবং সেই গাছেরও অনেক দেখাশোনা করে। এভাবেই সেই জাদুর সোনার গাছ এবং স্বপ্না হাসি খুশিতে তাদের জীবন কাটাচ্ছিল।